আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন কলকাতা শ্রী, কলকাতা পুরসভার শারদ সম্মান। আপনাদের সঙ্গে আমি অহনা। আজকে কয়েকজন বিশেষ শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই তাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে চাইব। আমার ডান দিকে রয়েছেন সুবোধ রায়, বাঁ দিকে শিল্পী পরিমল পাল, রিন্টু দাস, আর ডান দিকে অনির্বাণ দাস। আমাদের আজকের বিষয় কিন্তু থিম নিয়ে আজকের আলোচনাটা আমরা করব। আপনার কাছে আসছি অনির্বাণ দাস। কাকুরগাছি যুবকবৃন্দ। কাকুরগাছি যুবকবৃন্দের এই বছর একটা রথের মেলা আসতো। রথের মেলায় আমরা যা যা খুঁজে পাই, যা যা দেখতে অভ্যস্ত তাই থাকছে। রথ থাকছে, জগন্নাথ থাকছে, ভিড় থাকছে, দোকানপাট থাকছে। আমার দ্বিতীয় পুজো দমদম পাক তরুণ দল, ওখানে রঙিন বাঁশ দিয়ে বুনে বুনে কাজ করা হচ্ছে। শরৎকাল এক পুজো। পাতিপুকুর বসার বাগানে ওদের 50 বছর এবার। ওদের এবারে থিম রংবাজি, আতশবাজি দিয়ে কাজ করা হচ্ছে ওখানে। আর আলিপুর সার্বজনীনের নাচ নিয়ে কাজ করছি। মানে অনেকগুলো একসঙ্গে। আমি তো 4টে করেই কাজ করি প্রতি বছরই করেন আপনারা? আচ্ছা, অনির্বাণ দা, আপনার কাছে আসবো। আমার এই সাবেক কালের ঠাকুর বা সাবেকি পুজো কথাটাতে ফিজিক্সের ছাত্র ছিলেন খুব সুন্দর। না, ফিজিওলজি থেকে প্রতিমা গড়া এবং বাড়ি থেকে পালানো। আসলে আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং জেলখানায় বসে ছবি আঁকতেন। অনেকদিন জেলে ছিলেন উনি, বাজ মার্ডারের ডেটিং এ উনি। তো আমাদের ছোটবেলায় ছবি এঁকে ছড়া লিখে ইয়ে করতেন আর কি। ওখান থেকেই আমার শুরুটা। আমার পিসে মশাই আর্ট কলেজের লোক, পিসিও খুব ভালো ছবি আঁকেন, বাবা কার্টুন আঁকেন। ওই ব্যাকগ্রাউন্ডটা থেকেই আমার অনুপ্রেরণা। তবে বাড়ির লোক, আমার বাবা পেশায় উকিল, তো আমাকেও এরকমই একটা চিন্তা ভাবনা ছিল এইসব কিছু করবো। তো তারপরে আমি আমার নিজের মনের খোরাক ওখানে ঢুকছিল না বলে আমি পালিয়ে এসেছি এখন। মানে বাড়ি থেকে বাড়িতে মত ছিল না ঠিক নয়। আমার বাবা মেদিনীপুরের লৌকিক দেবদেবী, লোকশিল্প এবং লোকাচার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেন। তো আমার অনুপ্রেরণা ওখান থেকে আসলেও বাবা চেয়েছিল একটা বেসিক এডুকেশন হবে আগে, শিক্ষার একটা মানে কয়েকটা স্তর পেরোনোর পরে নিজের বোধ শক্তি ঠিক হবে এবং তারপরে কাজ করবো। তো যাই হোক, আমি আমার অত সময় আমি দিতে পারছিলাম না। আমি গ্রাজুয়েশনের পরেই চলে এসেছিলাম এখানে। কিন্তু আমাদের যে বিষয় আর কি সাবেকি পুজো, আমার এই সাবেকি কথাটাতেই একটু আপত্তি। মানে পৃথিবীর ইতিহাসে দুর্গাপুজো হালের এবং কলকাতার দুর্গাপুজো আরো হালের। এখানে সাবেকি পুজো কথাটা ঠিক খাটে না। আমরা যে সাবেকি পুজো বলে যে পুজোগুলোকে আমরা এখন বলি, সেইগুলো আসলে এই বারোয়ারির যে পুজোগুলো, সেখানেই আসলে প্রথম ভাঙাটা। দুর্গার যে এক চালচিত্রের মধ্যে সপরিবার, আমরা বলি মঞ্চে সপরিবারাই নম, সেটাকেই ভেঙে দেওয়া হয়েছে প্রথম খন্ড খন্ড করে দিয়ে বারোয়ারিতে, যেটাকে আমরা এখন সাবেকি বলছি। এবং সালমা চুমকি জরির ডাকের সাথে যেটা বলছি, সেটাও বিদেশ থেকে আমদানি করা। ডাকযোগে আসতো আগে, তাই জন্য ডাকের সাজ। তো সেদিক থেকে দেখতে গেলে আমার এই কথাটাতেই আপত্তি, সাবেকি পুজো। এক সময় দেখুন ধ্যান মানে আমরা তো কেউ মা দুর্গাকে দেখিনি। পরিমল আমার মানে বিশেষ বন্ধু, অনেকদিন ধরে আমার প্রতিমা করছে। তো ওর মনের মধ্যে একটা কিছু দেখে যেটা থেকে ও প্রতিমা করে, বা আমি কল্পনা করি আমি কি কাজ করবো, তার মধ্যে আমি একটা খুঁজে পাই একটা কিছু। আগে যারা করতেন কাজ, তারাও এরকম ভাবেই খুঁজে পেয়েছেন দেবীকে। কেউ তো বলতে পারে না দুর্গা ওইরকম ছিল, এরকম থাকবে। কাজেই আমার ওই কথাটাই আপত্তি। আসছি আপনাদের কাছে ফিরে। একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম কলকাতা স্ট্রিটে। আপনাদের সঙ্গে আমি অহনা। আমরা চলে যাব আমাদের থিম বিষয়ক আলোচনায়। অনির্বাণ দা, থিম এবং বনাম সাবেকি, যেটা একই প্রশ্ন আপনার কাছে। আমি বললাম সাবেকি করে আলাদা করে আমি কিছু ভাবতে পারছি না। দেখতে যেটা ভালো লাগে সেটাই মানুষ দেখে। এত দর্শক লাইন দিয়ে মণ্ডপ দেখছে ঘন্টার পর ঘন্টা, নিশ্চয়ই তাদের ভালো লাগছে। কিন্তু কোথাও তো একটা প্রতিযোগিতাটা রয়েছে থিমে, যে কারণে উত্তর কলকাতারও অনেক বড় পুজো থিমের দিকে সরে যাচ্ছে আস্তে আস্তে। না, একটা কথাটা ভুল হলো। উত্তর কলকাতায় সব দিনই অনেক বড় বড় থিম হয়েছে।
উত্তর কলকাতায় মানে আমাদের যে সমস্ত পুরস্কারগুলো আমরা দেখে আসি, জানি এই পুরস্কারগুলো এখন যেগুলো নিয়ে হইচই হয়, সেগুলো অনেকগুলো পুরস্কারই উত্তর কলকাতা জড়িত। কাজেই আমার মনে হয় না দক্ষিণ আর উত্তর বলে আলাদা করে ভাগ করা যায়। এবছর উত্তর কলকাতায় প্রায় সমস্ত বড় শিল্পীরাই কাজ করছে। আমার মনে হয় না ওরকম করে কিছু ভাগ আছে। উত্তর কলকাতায় কিছু বনেদি বাড়ি আছে, পুরনো বাড়ি আছে, তাদের পুজো হয়। কিন্তু বাদ বাকি পুরো গোটা কলকাতা জুড়েই যে সমস্ত পুজোর কাজ হয়, যেগুলোতে আপনারা সাবেকি পুজো বলছেন, বা একটু পুরোনো ধরনের পুজো, বড় মণ্ডপ, বড় ঝাড়বাতি, সেই পুজোগুলোর সংখ্যা দক্ষিণ কলকাতাতেও কিছু কম না। আর বাজেটের কথা যদি বলেন, একটা থিমের পুজো এবং একটা মানে আপনাদের কথায় সাবেকি পুজো, বাজেটের খুব তফাৎ আছে কি? বেলজিয়াম থেকে বড় একটা ঝাড়বাতি আসে কারো, সেই ঝাড়বাতির কত দাম? আসছি, একটা প্রশ্ন আমি কিন্তু সকলকে করব, আপনারা এক এক করে উত্তর দেবেন। সেটা হচ্ছে, যখন প্রতিমা বিসর্জন হয় এবং থিমটা শিল্পীর চোখের সামনে ভেঙে যায় বা ধ্বংস হয়ে যায়, শিল্পীর বুকে সেটা কতটা বাজে? আমার যেটা মনে হয় যে একটা মানে শেষ থেকেই আরেকটা শুরু হয়। আমরা পৃথিবীতে যদি আমরা কেউ অবিনশ্বর যদি থাকতাম, তাহলে তো আমরা জায়গায় পেতাম না। একটা মণ্ডপ যেখানে ভেঙে যাচ্ছে, যেখানে আবার নতুন মণ্ডপের সূচনা হচ্ছে, জায়গাটা তো খালি করতেই হবে। আপনি যদি ভাবেন আজকে একটা কোণার্কের মন্দির তৈরি করবেন বড়, অত বড় জায়গা ব্লক করে রাখবো কি করে? তো জায়গা কোথায়? মন্দির গড়ার শখ সবার থাকে, আমরা মণ্ডপ গড়ি ওইটার থেকে, বুকের মধ্যে ওই আত্মীটা থাকে বলে। কিন্তু আপনার তৈরি, মানে আপনার শিল্পকলা, নিজের হাতে তৈরি, আপনার দেখুন, আমরা যখন একটা সুন্দর গান শুনি কোন একটা প্রোগ্রামে গিয়ে, তখন ওই গানটা অনেক দিন পর্যন্ত আমাদের মনে থেকে যায়। আমার মনে হয় যারা পুজো পাগল, তো পুজো পাগলরাই পুজোটা করে, না হলে এরকম রাত দিন ভিজে করে, আর যারা টাকা তোলে, চাঁদা তোলে পুজো করে, তারাও যথেষ্ট পরিশ্রম করে, পাগলামি তো বটেই। একদমই তাই। আজকের মতো আমরা এখানেই ইতি টানবো, কিন্তু আলোচনা চলতে থাকবে কলকাতা স্ট্রিটে। আপনাদের সঙ্গে আমি অহনা ফিরে আসবো কলকাতা স্ট্রিট নিয়ে আবার কালকে। নমস্কার।